অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফজলুল আলম স্যার এবং আমাদের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণামূলক বাণী উপস্থাপন করবেন আইমান সাদিক। আমি মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ফজলুল আলম স্যারকে অনুরোধ করছি প্রধান অতিথি আইমান সাদিক এবং অধ্যাপক ডক্টর বেগম রোকিয়া ম্যাম, ডিন ফ্যাকাল্টি অফ বেসিক সায়েন্সেস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদ, ডিন ফ্যাকাল্টি অফ পাবলিক হেলথ, অধ্যাপক এস এম মুরাদুজ্জামান স্যার, ডিন হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অধ্যাপক ডক্টর শারমিন পারভিন ম্যাম, ডিন অ্যালাইড হেলথ সায়েন্সেস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদ হাসান স্যার, রেজিস্ট্রার এবং সহযোগী অধ্যাপক মুনিয়া নাসরিন, ডক্টর মুনিয়া নাসরিন, প্রক্টর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস সহ মঞ্চে এসে তাদের আসনকে অলঙ্কৃত করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ফজলুল আলম স্যারকে অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার অত্যন্ত সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা আজকে প্রথম পর্বের প্রোগ্রাম সকালে শেষ করেছি। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে কিছুক্ষণ আগে। তার বিশেষ অংশ, যেটা আজকের সবচেয়ে বড় আকর্ষণ, সেটা হচ্ছে মিস্টার আয়মান সাদিককে আমাদের ভিতরে পাওয়া। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা খুবই খুশি হয়েছি। আমরা আশা করি যে তার আজকের এই প্রেজেন্টেশনে আমাদের ছাত্রছাত্রীরা উজ্জীবিত হবে এবং তাদের ভবিষ্যৎ জীবন গড়ার একটা বাধা হিসেবে তার বক্তৃতা কাজ করবে। প্রিয় সুধী, আমরা এখন আমাদের যা মূল আকর্ষণ এবং যাকে দেখার জন্য অধীর আগ্রহে আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, সেই আমাদের বিশেষ অতিথি আইমান সাদিককে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি, যিনি হচ্ছেন ডিজিটাল আলোক বর্তিতা এবং ইন্টারনেট শিক্ষার উদ্যোক্তা। ধন্যবাদ। কেমন আছো সবাই? আমি দেখছি যে এই রুমের বাইরে আরো অনেকজন আছে যাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। তারা কেমন আছে? ভালো? তাহলে হাতটা একটু দেখি। ও নাইস, আমরা শোনা যাচ্ছে। অল গুড, ও পারফেক্ট, একদম ভিজুয়াল অডিও 100তে 100। গ্রেট। আমি বিসি স্যারকে বলছিলাম যে স্যার, আমার নিজের ব্যাপারে এত কথা বলে স্যার খুব লজ্জা লাগে, ঠিক আছে স্যার, ছোট করা যায় স্যার? আমি ডানেও বলছি, বাবাই বলছে না না আমার থাক। সো এটা আমার হালকা একটু লজ্জা লাগে। এনিওয়ে, তোমরা এখানে যারা আছো, আমাকে বিসি স্যার বললেন এখানে ফ্রেশার্সদের সংখ্যা বেশি। এখানে এই রুমে যারা আছে ফ্রেশার্স কয়জন একদম দেখি? আচ্ছা, আর যে বাইরে যারা আছে এখানে ফ্রেশার্স কয়জন? আচ্ছা, আর ফ্রেশার না কয়জন? বয়স হয়ে গেছে না, হালকা বুড়ো। আচ্ছা, ঠিক আছে। আর ফ্রেশার না যারা, তাদেরকে একটু হালকা আরেক লেভেল অফ সার্ভে। সেকেন্ড ইয়ারে আছে কয়জন? ওকে, বাইরেও সেকেন্ড ইয়ার। হ্যাঁ, আমি বাইরেটা দেখতে পাচ্ছি, কিন্তু বাইরে কখনো আমার জন্য না ভাবে যে আমি দেখতে পাচ্ছি না, একদম আমার সামনে রাখছি আর আরো কাছে। অলরাইট, সো এই যে আপনি যে মাথায় হাত দিলেন আমি দেখতে পাচ্ছি, আপনার এখানে একটা ফুল আছে লাল কালারের দেখতে পাচ্ছি। সো অল গুড, একদম ক্রিস্টাল ক্লিয়ার। সো কোনোভাবেই কোনো ডিসক্রিমিনেশন হবে না। থার্ড ইয়ার কয়জন? থার্ড ইয়ার ফ্রেশার বাইরে যায় মনে হয় না তখন একটু। আচ্ছা, ফোর্থ ইয়ার? আচ্ছা, আর মাস্টার্সে? মাস্টার্সে আছে পিছে, হালকা পিয়ার প্রেসারে চলে আসছে। ওই যে পিছে আছে কয়জন? গ্রেট, সুপার। তাহলে যেহেতু ফ্রেশার বেশি আছে, আমি হালকা একটু তাদেরকে প্রায়োরিটি দিয়ে কথা বললে মনে হয় বেটার হবে, তাই না? আমাকে একটু মাইক দেওয়া যাবে? থ্যাংক ইউ স্যার। আপনার অনুভূতি ক্রমে স্যার একটু নিচে যেতে বেশি ইজিয়ার। তোমরা ভলান্টিয়ারদের কোনো প্রেশার নেওয়ার দরকার নাই, আর ক্যামেরা তো দেখা যাচ্ছে, সো কোনো অসুবিধা নাই, অল গুড। ভাই আমাকে বললো যে আমার ভাই এর পিছে গেলে দেখা যাবে না, ঘুরে ফেললে দেখা যায়, দেখা যাচ্ছে না পিছন থেকে? আচ্ছা, সবাই যারা ভলান্টিয়াররা আছি তারা বসে যাই, কোনো অসুবিধা নেই। ওদেরও আরাম, তোমাদেরও আরাম, ওরাও বসতে পারলো, তোমাদেরও দেখাটা ইজিয়ার হলো। বুঝতে পারছো? ঠিক আছে, আধা চেয়ার পাইছো, ভালো, এটাই অনেক। গ্রেট,
ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের এই টাইমটা, এই যে ইউনিভার্সিটি লাইফ, ইটস আ বিউটিফুল টাইম। তার কারণ হলো তোমাদের স্কুল কলেজ লাইফের তুলনায় এখন তোমাদের ফ্রিডম অনেক গুণ বাড়বে। শান্ত আইনে ছিল না অনেকজন, সবাই অনেকে শান্ত আইনে ছিল না, যে সন্ধ্যা মতো বাসা আসতে হবে, কলেজের লাইফে সব সেট ছিল না, এটা ইউনিভার্সিটিতে কত এক্সকিউজ দেওয়া যাবে, আজকে একটা ইভেন্ট আছে, একটা ফেস্ট আছে, আজকে আয়মান ভাই আসছিল, উনি বলছিল 2টার সময় আসবে, পরে লেট করছে, তারপর আবার একটা প্রোগ্রাম ছিল, কত এক্সকিউজেস, রাইট? তো এক্সকিউজেস যেহেতু বাড়ছে, ফ্রিডমও তো বাড়বে, রাইট? তো ফ্রিডম যেহেতু বাড়তেছে, এই টাইমটাতে না অনেক বেশি মানুষের অনেক দিকে যাওয়া যায়, যে টাইমটা অনেক ক্রিটিক্যাল। সো আমার লাইফের ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের কয়েকটা ছোট্ট এক্সপোজার তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই, যেই কয়েকটা এক্সপোজার আমার লাইফে একটা বড় ইম্প্যাক্ট রাখছে। আমি হোল হার্টেডলি বিলিভ করি, আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকছিলাম, আমার বাইরের জীবন সম্পর্কে ধারণা ছিল শূন্যের কোটায়। আমার বাবা আর্মি অফিসার ছিলেন, আজীবন আমি ক্যান্টনমেন্টে ছিলাম। আমাদের এগেইনস্ট একটা কথা আছে যে ক্যান্টনমেন্ট থাকে ও তো ফার্মেন্ট বলবি। এখন বাকিদের জন্য আমি কি হয় এটা আমি বলছি না, বাট আমার ক্ষেত্রে এটা 100% সত্য ছিল। আমি জীবনে ক্যান্টনমেন্টের বাইরে যাইতাম না, ক্যান্টনমেন্টে থাকতাম। ক্যান্টনমেন্ট আমার স্যার যেমন একটু আগে গেল, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে পড়ছি, ওই মাঠে খেলতে সবকিছু করছি, জীবনের ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। দেন ঢাকা ভার্সিটি স্টার্ট করার পর দেখলাম, ও ওয়াও, ওয়ার্ল্ডটা তো অনেক বড়, ও ওয়াও। এন্ড দেন ইউনিভার্সিটি ওঠার পরে অনেকেই বলে সবার চোখে একটা রঙিন চশমাও থাকে, ইনভিজিবল, সবকিছু হালকা বেশি কালারফুলও লাগে, তাই না? আমারও লাগতো কি কোন জায়গায় আসলাম রে ভাই। সো এই জায়গাটাতে আসার পরে বেশ কিছু মানুষের এক্সপোজার বা বেশ কিছু জিনিসের এক্সপোজার আমার লাইফে একটা বড় ইম্প্যাক্ট রাখছে। আমি জাস্ট ছোট করে এই জায়গার এক্সাম্পলগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, সো দ্যাট ইউ গাইস ক্যান অলসো টেক ইন্সপিরেশন এন্ড দেন তোমাদের লাইফের জন্য জিনিসটা কাজে লাগাতে পারো। তোমরা সবাই কি শুনছো? You're the average of 5 people that you spend most time with. শুনছি? এটা একটা খুব পপুলার উক্তি, অনেক আগে থেকে আছে। মানে কি? You are the average of 5 people you spend most time with. মানে তুমি তোমার আশেপাশে যে 5 বন্ধুর সাথে সবথেকে বেশি সময় জ্ঞাপন করবা, দিন শেষে তুমি তাদেরই একটা অ্যাভারেজ হবা। কথা সত্য না? তোমার আশেপাশে 5 বন্ধু যদি সারা দিন বলিউড নিয়ে কথা বলে, তুমিও তো বলিউড নিয়েই কথা বলবা, ঠিক না? আশেপাশের 5 বন্ধু যদি সারা দিন ফেসবুকে কে কার সাথে মারামারি করলে এটা নিয়ে কথা বলে, তুমি এটা নিয়েই কথা বলবা। সারা দিন যদি খেলা নিয়ে কথা বলে, তুমি খেলা নিয়েই কথা বলবা। ব্যবসা নিয়ে কথা বললে তুমি ব্যবসা নিয়ে কথা বলবা। পড়ালেখা নিয়ে কথা বললে পড়ালেখা নিয়ে কথা বলবা। কথা কি সত্য না? বিকজ দিন শেষে we get influenced by the people who stay around us, who live around us, right? এটা খুবই সত্য। সো আজকের দিনের প্রথম এক্সাম্পল, আমার একটা ফ্রেন্ড যার কাছ থেকে আমি টাকা কামানো শিখছিলাম। তোমরা সবাই টাকা চাও না? অলরাইট। বাই দ্য ওয়ে, এক্সাম্পল গুলোর সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এক্সাম্পলটা 2012 সালের, সো তোমাদের জন্য প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা ডিরেক্টলি মিলবে না, বাট আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে এক্সপোজারের ভ্যালুটা কত। 2012 সাল, আমার বন্ধু টিউশনি করতো, 15,000 টাকা মাসে কামাইতো। চিন্তা করো, 2012 সালের 15,000 কিন্তু এখনকার 50,000 টাকা সমান, রাইট? এন্ড দেন আমি সদ্য এইচএসসি পাস করা স্টুডেন্ট এসে যখন শুনছি 15,000 টাকা কামায়, আমি অবাক হয়ে তাকে বলছি, তুই তো মানুষ না, তুই তো পশু, তুই টাকা দিয়ে করিসটা কি? ও ঘুরতে পছন্দ করতো এভরি থার্সডে। দেখো ও বান্দরবান গেছে, সিলেট গেছে, এই কক্সবাজার গেছে, টাকা পায় কোত্থেকে? তখন কিন্তু আমার বলতে আমি পশু, তোর কেমন লাগে? আমার কাছে মনে হলো না, আমার লাইফে একটু টাকা পয়সা দরকার, খালি ঈদের সালামিতে জীবন চলতেছে না। তারপর ওর কাছে গেলাম, তুই এতগুলো টিউশনি পাইলি কেমনে? খুব সিম্পল, তোর এলাকায় এখন তুই ঢাকা ভার্সিটিতে পড়তেছিস, তোর ছোট বাচ্চা কাচ্চারা আছে না? এলাকায় তো ছোট বাচ্চা কাচ্চার অভাব নাই, বাংলাদেশে অ্যাটলিস্ট মানুষের তো অভাব নাই, রাইট? তো বলো যে ওদেরকে পড়াবি, কেমনে পড়াবো? টিউশন ওয়ান্টেড একটা লিফট লাগায় তোর বিল্ডিং গুলোতে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি একটা ডিজাইন করলাম পাওয়ার পয়েন্টে, টিউশন ওয়ান্টেড, যেখানে টিউশন বানাটা ভুল ছিল। বলছিলাম আমার ইংলিশ পড়াবো, বুঝো ঠেলা, কি একটা অবস্থা। এনিওয়ে, সো
সো টিউশন ওয়ান্টেড না আয়মান সাদিক এইচএসসি গোল্ডেন এ প্লাস ঢাকা ভার্সিটিটা একবার 4 লাইনের পর তো কিছু লিখার নাই রাইট আমি আমার ফ্রেন্ডকে বললাম তো আচ্ছা এক কাজ কর আমার একারটাতে ফিল আপ হচ্ছে না তুইও একটু দে বা দুইজনের নাম দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি ভালো কথা কয়েকদিনের মধ্যেই যেহেতু জানুয়ারির সময় সবাই আসলে টিউশন খুঁজেও অনেকগুলো কল আসা শুরু করলো ইন্টারেস্টিংলি 5টা কলে 4টা কলে ছিল হলো ফিমেল টিচার ওয়ান্টেড আনফরচুনেটলি এই সার্ভিসও দিতে পারতেছিলাম না আমার অন্যান্য মেয়ে বন্ধু বান্ধবদের বলছে আচ্ছা তোরা পড়া ওরা বেশ লাভবান হইলো অনেকবার টিউশন পেলো বাট একটা দুইটা আমার জুটে গেল ফার্স্ট আমার টিউশন ছিল 3,000 টাকা দাম এন্ড আই ওয়াজ সো হ্যাপি 3,000 টাকা কামাইছি এখন তো কক্সেস বাজার যাইতে হবে চিল করতে হবে বাট ভেরি ইন্টারেস্টিংলি আই ফিগার্ড তুমি যখন ফার্স্ট টিউশন পাবা তুমি যদি ভালো পড়াও তুমি সেকেন্ড টিউশন খুব ইজিলি পাবা বিকজ ওই বাচ্চার মা সবাই যায় বলবে এই ছেলেটা ভালো এন্ড আমার একটা খুব ডেঞ্জারাস স্কিল ছিল আমি আন্টিদের সাথে অমায়িক আচরণ করতে পারতাম এন্ড এটা একটা সুপার স্কিল এন্ড আমার বাবা যেহেতু আর্মিতে ছিল আমি অলওয়েজ ডিফেন্স কমিউনিটিতে বড় হয়েছি বড় বড় 13 তলা বিল্ডিং ছিল সো লিফটে উঠতে নামতে অনেক আন্টিদের সাথে দেখা হইতো এন্ড আমি দেখা হইলো বলতাম আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আন্টি আমাকে চিনে না বাট দ্য সালাম and the tonality the warmth আন্টি আপনি কেমন আছেন আন্টি ইজ লাইক ওর মেয়ে ওর ছেলে সবাই এর মতো I was always that guy বুঝছো আন্টিদের সাথে খুব ভালো খাতির ছিল and আন্টিরা আমার প্রমোশন করতো আমার আরো 2-3টা টিউশনই হয়ে গেল আরে 3,000 টাকা 10,000 টাকা হয়ে গেল এখন তো দেশের বাইরে যাওয়া লাগবে দেন আমি একটা কোচিং সেন্টারে পড়ানো শুরু করলাম মেন্টরস ছিল যেটা আমি আইবিতে ছিলাম আইএলটিএস এসএটি আইবি এর জন্য মেন্টরসে পড়ানো হয় আমি ওখানে পড়ানো শুরু করলাম ওখানে তো একটা ব্যাচে আর অনেক স্টুডেন্ট রাইট যেহেতু একটু ভালো পড়াইতাম ওই ব্যাচের স্টুডেন্টরা আবার আলাদা করে পড়তে চাইতো ওইখান থেকে আবার অ্যাডমিশনের স্টুডেন্টদের আলাদা ব্যাচ পড়ানো শুরু হলো ব্যাচের সংখ্যা ফার্স্টে 3 জন ছিল 3 জন থেকে 6 জন 6 জন থেকে 8 জন আস্তে আস্তে আমার ব্যাচের সংখ্যা মেন্টরসেও বাড়া শুরু করলো প্রথম ব্যাচে আমার ইভ্যালুয়েশনে আসলো 99% মার্কস হাইয়েস্ট এভার সো ওইখান থেকে আরো ব্যাচ বাড়লো এন্ড আমি দেখলাম উইদিন 7 মান্থস অগাস্ট আসতে আসতে প্রতি মাসে আমি লাখ টাকার বেশি কামাচ্ছি তো চিন্তা করো আমার যে ফ্রেন্ড ছিল পশু আমি হয়ে গেলাম পশু প্রো বাট ইন্টারেস্টিংলি না ওই ফ্রেন্ডের সাথে যদি আমার আড্ডা না হইতো ওই ফ্রেন্ড যে এত টাকা ইনকাম করে যদি আমি না জানতাম ও কিভাবে স্টার্ট করছে এটা যদি আমি না জানতাম এক্সপোজারটা যদি না হইতো ডু ইউ রিয়েলি থিংক আমার প্রথম 3,000 টাকা দামের টিউশনটা শুরু হইতো না রাইট এন্ড প্রবাবলি আমি হয়তো বা লাখ লাখ কোটি কোটি স্টুডেন্টকে যে পড়াইছি এটা পড়ানোর সুযোগও হইতো না বিকজ দ্যাটস হাউ এভরিথিং গট স্টার্টেড সো বলো না ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ ইমাজিন আমার ওই একটা ফ্রেন্ডের এক্সপোজার আমার লাইফে কত বড় ইমপ্যাক্ট আছে বিউটিফুল রাইট সো তোমাদের জন্য প্রেক্ষাপট থেকে যে এক্সাম্পলটা নেয়ার দরকার প্লিজ নিয়ে নিও কিন্তু বুঝতে পারছো তোমাদেরকে প্রতিবার কি সব ছোট বাচ্চাদের মতো বলাইতে হবে এই তোমরা এটা মনে রাখবা ইয়েস স্যার তোমরা কি এটা করবা ইয়েস স্যার তোমরা বড় হয়ে গেছো তোমরা কলেজে থাকলেই আর 1 বছর হলে তোমাকে এটা করাইতাম আমি এটা করাই বাট যেহেতু তোমরা এখন ইউনিভার্সিটিতে পড়ো তোমাদেরকে সম্মানের সাথে কথা বলছি আমি গট ইট সেকেন্ড এক্সাম্পল এগেইন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি প্রচুর কম্পিটিশন হয় না এই ফেস্ট হয় ওই ফেস্ট হয় বিজনেস কম্পিটিশন হয় ওই সময় আমার এখনো মনে আছে বাংলা লিংকের একটা বড় নেশন ওয়াইড আইডিয়া কন্টেস্ট হচ্ছিল 4 জনের টিম করতে হবে আইডিয়া দিতে হবে একটা প্রবলেম সলভ করতে হবে এন্ড ওই কম্পিটিশনের ফাইনালে 6টা টিম গেল তার মধ্যে একটা টিম ছিল আমারই ফ্রেন্ড সার্কেল তার মধ্যে আমার খুব ক্লোজ সার্কেলের একজন এন্ড ও ওই ফাইনালটাতে আমাকে ইনভাইট করলো সেই ফাইনালটা ছিল হলো র্যাডিসন 5 স্টার হোটেল বড় গ্র্যান্ড বলরুম সো আমার ফ্রেন্ড 4 জন ওরা ফাইনালিস্ট আমি জাস্ট আ গেস্ট আমার ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ফাইনালে সবাই 2 জন করে ইনভাইট করতে পারে ওর বাবা মা পোল্টি মারছে আমাকে ডাকছে তো আমি গেছি তো ভালো কথা সবার প্রেজেন্টেশন হলো গ্র্যান্ড বলরুম বড় স্টেজ হাতে মাইক পিছে একটা সুন্দর পিপিটি ফাইল আইডিয়া প্রেজেন্ট করতেছে ইংলিশে জাজেস স্যুট টুট পরা সুন্দর করে কোয়েশ্চেন করতেছে উত্তর দিচ্ছে আমার কাছে পুরো মনে হচ্ছে বাবা রে বাবা এটা পুরো মুভি লাগে একটা ব্যাপার স্যাপার তো আমার তো কোনো এক্সপেকটেশন নেই আমার ফ্রেন্ডরা ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার কত স্টুডেন্ট আছে ইন্টারেস্টিংলি এনাফ থার্ড বা সেকেন্ড রানার আপ অ্যানাউন্স করলো এক টিম গেল ফার্স্ট রানার আপ কি করলো একটা টিম গেল
চ্যাম্পিয়ন দুক 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 ব্যাকগ্রাউন্ড এসএফএক্স দিচ্ছে, রাইট? এন্ড দেন চ্যাম্পিয়ন অ্যানাউন্স করলো, আমার যে ফ্রেন্ডরা ছিল ওরা জিতে গেছে। এন্ড বড় স্টেজে তোমরা কখনো দেখছো না কনফেটি ব্লাস্ট হয় না, একটা একটা করে পুরো স্টেজের সামনে 4-5টা কনফেটি, পুরো কনফেটি দিয়ে এসে তালি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেড়ে গেল, ওরা আসলো, বড় একটা ইয়ে দিল, প্রাইজ মানি, বড় একটা কার্ডে দেয় না ক্রিকেটারকে দেখতে, দেখো না 1 লাখ টাকা প্রাইজ মানি। আমি তাকে তাকাইছি, এর হাতে গুজবাম্পস হচ্ছে, লোম দাঁড়ায় যায় না, দেখছো না কখনো কেউ হক করে দেখতে কাউকে, আওয়াজ দেন গায়ে, সবাই চিল্লাচ্ছে। আমার কাছে মনে হলো না, আমার এইটা লাগবে, আই ওয়ান্ট টু গো টু আ স্টেজ, আমার জন্য কনফেটি ব্লাস্ট হবে, আমার জন্য তালি হবে, এরকম সাউন্ড হবে, মানুষজন তালি দিবে, আই ওয়ান্ট দ্যাট। আর আমি তো জীবনেও ইংলিশে 2টা লাইন বলি নাই, আমি বাংলা মিডিয়ামে পড়ছি, জীবনে প্রেজেন্টেশন দেওয়া লাগে নাই, পাওয়ারপয়েন্ট স্লাইড বানাতে পারি না, আমি এখন কেমনে যাবো? দেখেন এক্সপোজার নাম্বার 2, আমার সেই ফ্রেন্ড, ওর কাছে যা বললাম, দোস্ত তো কেমনে করে এটা, বলে যে তোর টিমে জায়গা আছে, তো না আমাদের টিম তো হয়ে গেছে, 4 জনের টিম, আমাকে নেওয়া নাই, যে বান্দা এসে বলে কেমনে করে, ওকে তো টিমে নিবে না, রাইট? ইমাজিন সাকিব আল হাসান এখন বাংলাদেশের ক্যাপ্টেন, ওকে যদি বলে ভাই ক্রিকেটটা কেমনে খেলতে হয়, তারপর যদি নেক্সট ফেস্টিভ্যাল দলে নিয়ে যাবে, ফার্স্ট টাইম বাদ, তাই বাদ, ভালো কথা। তো আমি বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা শুরু করি, এন্ড অফ কোর্স ফার্স্টে হেরে যাই, দেন কিছুদিনের মধ্যে আমি বুঝে যাই যে জিনিসটা করে কেমনে, আর আস্তে আস্তে 2 দিনের কম্পিটিশনের পরে আমার একটা ভালো টিমও দাঁড়ায় যায়। সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের সবথেকে বড় একটা কম্পিটিশন হয়, ইটস কল্ড ব্র্যান্ডউইটস, ইটস দ্য লংগেস্ট ট্রেনিং বিজনেস কম্পিটিশন, এবং 4th ইয়ার থেকে অলওয়েজ জিতে। এন্ড আমরা আইবি থেকে টপ 4 টিমের মধ্যে গেলাম, নেশন ওয়াইড পার্টিসিপেট করলাম, এন্ড ফাইনালটা ছিল র্যাডিসন বলরুমে। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, 2013 সাল, আই স্টিল হ্যাভ দ্যাট ফটো। আমার একটা স্যুট আছে, ওটা অনেক ঢোলো ঢোলো ঢোলো, আমি তো বাইক হাতে প্রেজেন্ট করতেছি, and I don't know what happened, we became the champions, and confetti blast, sound effect, বিশাল ক্রেস্ট, 1 লাখ টাকার বড় কার। ইমাজিন আমি যদি তার 1 বছর আগে র্যাডিসন বলরুমের ওই জায়গায় না থাকতাম, কনফেটি ব্লাস্ট যদি না দেখতাম, আমার জীবনে বিজনেস কম্পিটিশন করা হইতো না, কখনো যাওয়া হইতো না। And guess what? That was not the end. And then আমি অনেক বিজনেস কম্পিটিশন করছি, অনেকগুলোতে জিতছি, ন্যাশনাল রাউন্ড জিতছি, গ্লোবাল জিতছি। ইউনিলিভার একটা করে ব্র্যান্ড বিজ মাইস্ট্রোস, তো আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম। And then ইউনিলিভার পৃথিবীর 30টা দেশে সেম কম্পিটিশন করে, 30টা দেশে যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন থাকে ওদেরকে লন্ডন নিয়ে যায়। দেন লন্ডনে একটা গ্লোবাল চ্যাম্পিয়নশিপ হয়, পৃথিবীর 30টা দেশের চ্যাম্পিয়ন টিম, এন্ড উই আর ক্যারিং দ্য বাংলাদেশি ফ্ল্যাগ। আমরা সেমিফাইনাল জিতছি, ইন্ডিয়াকে হারাইছি, ফাইনালে গেছি, টপ 4-এ উঠছি, টপ 3, and we became the champions. And guess what? We fought against IITs, we fought against the Harvards. Imagine, that gave me such a confidence যে ভাই হার্ভার্ড কে বেড়াবে, তাদের চাপো, রাইট? সো এন্টায়ার জার্নিতে আমার কনফিডেন্স বাড়ছে, প্রচুর মানুষের সাথে নেটওয়ার্কিং হয়েছে, আমার পাবলিক স্পিকিং বেটার হয়ে গেছে, আমার বিজনেস স্কিলস বেটার হয়ে গেছে, মাল্টিপল টাইমস বিদেশে যাওয়ার সুযোগ পাইছি ফ্রিতে। এই অ্যাডভান্টেজ গুলো কখনো হইতো যদি ওই ফ্রেন্ডটার সাথে আমার র্যাডিসন বল রুমে কম্পিটিশনে না যাওয়া হইতো? That changed the trajectory of my life. Do you know how important these exposures are? And example number 2. Let me give you 3. আমি যখন মেন্টরসে পড়াই, 10 মিনিট স্কুল শুরু হয় ওই টাইমের দিকে, প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছি, আমার কাছে অনেক স্টুডেন্ট আসতো, এসে বলতো যে ভাইয়া অনেক টাকা লাগে, আমার এত টাকা নাই, এখন 50% ডিসকাউন্টে আমি ভর্তি করাতে পারি না, রাইট? কোচিং এর ফি আমাদের সময় ছিল 13,000 টাকা, 7,000 টাকা নিয়ে ঢাকায় আসছে, আমি ওকে 7,000 টাকা দিয়ে যদি ভর্তিও করায় দিই, ও থাকবে কোথায়, ও খাবে কি? পসিবল? But I used to really feel bad about them because ওকে যদি আমি এখন না ভর্তি করে, ওকে প্রবলেম আবারও দিনাজপুর, কুড়িগ্রাম, ও যে জেলায় আছে ব্যাক করবে, ও লাইফটা উড বি ভেরি ডিফারেন্ট, রাইট? তো তখন আমার ইচ্ছা ছিল, আচ্ছা
আমি যে ক্লাসটা করাই এটাই যদি আমি ভিডিওতে রেকর্ড করে যদি ইউটিউবে আপলোড করে দেই, ফ্রিতে মানুষ দেখবে, কারো ঢাকায় আসা লাগে না, কারো টাকাও দেওয়া লাগে না। আরে প্রবলেম সলভড। তাহলে কেমনে করবো? হ্যাঁ, হোয়াট অ্যান আইডিয়া, রাইট? তো আমাকে আমার ফ্রেন্ড বললো, দোস্ত দেখ, এমনি হয় না, এটাকে বলা হলো স্টার্ট আপ। আমি কি টাপ? স্টার্ট আপ। আমি ও আচ্ছা, স্টার্ট আপ। তাহলে কি হয় স্টার্ট আপে? স্টার্ট আপে একটা প্রবলেম হয়, দেন প্রবলেমটাকে তোকে সলভ করতে হয়। সলভ করার তারপরে একটা সলভ করার জন্য যেটা বানাবি ওটাকে বলা হলো এমভিপি। এমভিপি মানে হলো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বানানোর পরে কি হয়? তারপর তোর লাগবে ট্র্যাকশন। আমি যে ট্র্যাকশন কি? ট্র্যাকশন মানে তুই মানুষজনকে দেখাবি, তারা তোর কন্টেন্ট পছন্দ করবে, তোর প্রোডাক্ট ইউজ করবে, এটাকে বলে ট্র্যাকশন। আচ্ছা, ট্র্যাকশন পাইলে কি হয়? ট্র্যাকশন পাইলে তারপরে তুই টাকা পাবি। টাকা পাইলে কি হবে? টাকা টিম বড় করবে। মানে বাইরে এত তো বুঝি না, প্রথমে কি করতে হবে এটা বল। বলে একটা ডেক বানা। আচ্ছা ঠিক আছে। সো ভেরি সিম্পল আইডিয়া, রাইট? আমার স্টুডেন্ট বলছো টাকা নেই, ও ঢাকায় থাকতে পারতেছে না, আর আই থট ভিডিও করবো, ইউটিউবে আপলোড করবো, ঢাকায় আসা লাগবে না, টাকাও দেওয়া লাগবে না। আর আমি বুঝি নাই যে দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এন্ড ওই প্রবলেমে বাংলাদেশে লাখ লাখ স্টুডেন্ট আছে। And I didn't know that this was the solution. And the video was the MVP. ভিডিও যারা দেখবে ওটা থ্রুতে ট্র্যাকশন হবে। So I knew the process, but এগুলোর যে টার্ম আছে এগুলো আমি কিছু জানতাম না। আমার ফ্রেন্ড আমায় কি করলো, প্রতিটা জিনিস হাতে কলমে বললো, এইটা মানে এইটা, এটা মানে এইটা, এটা মানে এইটা, এটা মানে এইটা। And then I could create the first pitch, the deck. And ওই ডেকটা সবার কাছে যাইতাম। আমি যখন একদম ছোট ছিলাম, ক্লাস 4 এই 4th ইয়ারে পড়তাম, তখন we got almost 1 কোটি টাকার স্পন্সরশিপ। আমি জীবনে চিন্তা করি না একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে কেউ 1 কোটি টাকা স্পন্সরশিপ দিতে পারে। And we got that because আমি ওই ডেকটা লাস্ট 2 বছর ধরে বানাচ্ছি এবং বহু মানুষের কাছে নিয়ে যেয়ে দেখাইছি, রাইট? ইমাজিন ওই ফ্রেন্ডটা যদি আমাকে না বলতো স্টার্টআপ কিভাবে হয়, the process to it, problem to solution to MVP to traction to pitch deck to fundraising to all the terms and jargons, right? আমাদের বানানোটা হইতো না, আইডিয়াটা থাকতো যে একটা ভিডিও করবো, রাইট? হইতো না। But that got me started. তোমরা জানি না দেখছো কিনা, জাস্ট 2 দিন আগে আমরা আরো 61 crore ফান্ড রেজ করছি। So the idea started way back. And don't you think the entire credit goes to that friend যে এটা আমাকে স্টার্ট করাই দিয়েছে? বিকজ আমার মতো আরো বাংলাদেশে হাজারো আইমান আছে না যার এরকম আইডিয়া আছে, বা তার ওই ফ্রেন্ডটা ছিল না যে ফ্রেন্ডটা ওকে বলবে যে তুই এমনে কাজটা কর। So that was the third example. And তুমি এইটার এক্সাম্পলে ইমপ্যাক্টটা ফিল করতে পারতেছো? হ্যাঁ? So তুমি কি এখন বুঝতে পারতেছো এই কথাটার রহস্যটা? You are the average of 5 people that you spend most time with. So if you spend time with the good people, they can literally change your life. So তোমাদের জন্য প্রথম অ্যাডভাইস অর রিকোয়েস্ট থাকবে, ইউনিভার্সিটি লাইফে যে টাইমটা স্পেন্ড করতেছো এই টাইমটাতে যেন তুমি রাইট পিপলটাকে সিলেক্ট করো অর রাইট এক্সপোজারটা নাও। এখন একটা হার্শ রিয়ালিটি বলি, এই যে 3টা মানুষ ছিল না, এই 3টা মানুষই কিন্তু আমার একদম ক্লোজেস্ট ফ্রেন্ড সার্কেলের মানুষ ছিল না। মিনিং দ্যাট দে আর নট মাই বেস্ট অফ ফ্রেন্ডস। সো অলওয়েজ তোমার বেস্ট অফ ফ্রেন্ডসের সাথেই তোমার টিম আপ করতে হবে, বেস্ট অফ ফ্রেন্ডসের সাথে ব্যবসাটা স্টার্ট করতে হবে, বেস্ট অফ ফ্রেন্ডসের সাথে বিজনেস কম্বিনেশন করতে হবে, এমন কিন্তু কোনো কথা নাই। কিন্তু আমরা এত কিছু করা তো দূরের থাক, বেস্ট ফ্রেন্ড বাদে এই ইভেন্টে আমরা বসতেও চাই না। তোমরা অনেকে আসছিলেন না, একটা চেয়ার নিয়ে আরেকটা চেয়ার ব্যাগ রাখছো না? ভাই আছে? এটাকে কি বলে জানো? এটাকে বলে হলো কমফর্ট জোন। কি জোন? কমফর্ট জোন। মানুষ অলওয়েজ তার কমফর্ট জোনে থাকতে চায়, যেই জোনে সে থেকে অভ্যস্ত। এখন প্রবলেম হইছে, দিস ইজ ওয়্যার ইওর কমফর্ট জোন লাইজ, রাইট? আর ম্যাজিক হ্যাপেন্স সামওয়্যার এলস। তুমি যদি আজীবন কমফর্ট জোনের ভিতরে থাকো, ইউ উইল নেভার সি দ্য ম্যাজিক। দ্যাটস দ্য ইস্যু। সকালবেলা ঘুমায় থাকাটা, নিজের বিছানাটা, এর থেকে কমফোর্টেবল জায়গা কি আর কিছু আছে? বাট চিন্তা করো, তুমি যদি তোমার বিছানা অর দ্য মোস্ট কমফোর্টেবল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এটাতে থাকো, দুনিয়ার কোনো কাজ কি হবে? কমফর্ট থেকে বেরোতে হয় না?
দ্যাটস ওয়্যার ম্যাজিক হ্যাপেন্স। সো তোমাদের কমফর্ট জোন থেকে বের হতে হবে। আমি কিছু কমফর্ট জোন এক্সাম্পল দিই। তোমাদের যদি একটা কম্পিটিশন করতে হয়, তুমি তোমার বন্ধু বান্ধব থেকে টিম বানাবা, দ্যাটস ইউর কমফর্ট জোন। তুমি একটা ব্যবসা করতে চাও, তুমি তোমার বন্ধু বান্ধব থেকে খুঁজবা পার্টনার, দ্যাটস ইউর কমফর্ট জোন। তুমি বিদেশ যেতে চাও, তোমার আশেপাশে বন্ধু বান্ধব বা পরিচিত মানুষের যে একটু বিদেশের ব্যাপারে জানে, ওর কাছেই জানতে চাবা। এর থেকে কিন্তু বেটার জানা আরো অনেক মানুষ আছে, বাট তুমি ওদের কাছে যাবা না। দ্যাটস ইউর কমফর্ট জোন। খেয়াল করছো, শুধুমাত্র কমফর্ট জোনে থাকার ইচ্ছার কারণে তুমি তোমার লাইফের সাথে কম্প্রোমাইজ করো, যেটা লং টার্মে তোমার লাইফের কোয়ালিটিকে ডেটেরিয়েট করে, বাট আমরা করি। সো এগেইন হ্যালো একটা চলে আসছে। সো থার্ড অ্যাডভাইস হবে তোমাদের জন্য, যে কমফর্ট জোন যেগুলো আছে তোমাদের লাইফে, এগুলোকে আইডেন্টিফাই করো এন্ড এই কমফর্ট জোন থেকে একটু বের হওয়ার চেষ্টা করো। স্টার্টিং কুড বি, নেক্সট যে ইভেন্টে আসো, ইভেন্টে তোমার বন্ধুর সাথে না বসে একটা র্যান্ডম সিটে একটা র্যান্ডম স্ট্রেঞ্জারের পাশে বসবা। ইল মেক ইউ ফিল ভেরি আনকমফোর্টেবল, রাইট? বাট ট্রেনিং তো শুরু করতে হবে। যে কোনো ট্রেনিং এর ফার্স্ট ডে কি সব থেকে কঠিন হয় না? তোমাদের এখানে কেউ খেলো, স্পোর্টসে আসো, স্পোর্টস কেউ দৌড়াও, আর একটু রানিং রানিং এ আসো। সো জিম করো কেউ? আচ্ছা, যারা আসো বা করছো, জিমের ফার্স্ট ডে কিন্তু করার পরে হাত ছিঁড়ে যায়। ফার্স্ট দিন যখন দৌড়াতে যাবা, দৌড়ানোর পরে কিন্তু একেবারে মাসেল ক্র্যাম্প হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? ফার্স্ট ডেটা ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। ইনফ্যাক্ট এখান থেকে আমি তোমাদেরকে বলবো, যে কোনো জিনিসের ফার্স্ট স্টেপ ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট স্টেপ। আমরা সংখ্যা রেখা দেখছি, নাম্বার লাইন 0 1 2 3 4, প্রতিটার মাঝখানে কি সমান গ্যাপ থাকে না? বাট লাইফের নাম্বার লাইনের দুইটা নাম্বারের মধ্যে গ্যাপ সব থেকে বেশি থাকে। ওই দুটো নাম্বার হলো 0 and 1। 0 থেকে ফার্স্ট স্টেপ নিতে অনেক কষ্ট হয়, বাট একবার ফার্স্ট স্টেপ নিয়ে নিলে 2 3 4 এ ঝামেলা হয় না। ইমাজিন বাংলাদেশ টিম যখন ব্যাটিং করে, ফার্স্ট বলটা কি খুব ক্রুশাল না? সবাই টাকা থাকে না, কাউকে না বলি, লেটস নট নেম এনিওয়ান, প্রেসার বাড়াতে চাই না আমি কারো উপরে, বাট ইটস আ ভেরি ডিফিকাল্ট ওয়ান, ফার্স্ট বল। আর ইজি এক্সাম্পল দিই, ফরগেট বাংলাদেশ ক্রিকেট টিম। ঘুম থেকে উঠছো না? হ্যাঁ, চিন্তা করো, ছুটির দিনে কেউ 5টায় ওঠে, কেউ 7টায় ওঠে, কেউ 10টায় ওঠে, কেউ 12টায় ওঠে। ডিফারেন্স কোথায়? বলছে 2টা। হ্যাঁ ঠিক আছে, 2টায় ওঠে। আই হোপ কেউ 4টা পর্যন্ত ঘুমাও না, আমি জানি না কি হবে তারপরে। সো পার্থক্য কিন্তু একটা জায়গায়, জাস্ট 0 তুমি ঘুমায় আসো টু 1 যে উঠে যায়, উঠার পরে কিন্তু পরবর্তী কাজে কেউ আটকায় না। ঘুম থেকে ওঠার পর সবাই দাঁত ব্রাশ করে না? কখনো দাঁত ব্রাশ করার পর এক সাইড ব্রাশ করে মনে হয়েছে আরেক সাইড ব্রাশ করবো না? না থাক, উপরের পার্টি মারছি, আছে নিচে কুলি করে আবার ঘুমাইতে চাই। কখনো হয়েছে এটা? হয়। তো দাঁতগুলো দেখি তো, ঠিক আছে? না দাঁত ঠিক আছে, মানে করো না। আজ আমার বাথরুম এক্সাম্পল থেকে বের হয়েছে, বাট ইউ গেট ইট রাইট। কখনো মনে করো আধা কাপড় পরে মনে হচ্ছে পুরো কাপড় পরবো না, এক পায়ে মোজা দিয়ে মনে হচ্ছে না থাক আরেক পায়ে মোজাটা না পরি। ইট নেভার হ্যাপেন টু ইউ, রাইট? তার মানে 0 to 1 এ মানুষ আটকায়। এবার 2 3 4 কিন্তু অটো হয়ে যায়। তোমার 7 রানের প্রতিযোগিতা, ডাইভ দেয়াটা ইজ দ্য ডিফিকাল্ট ওয়ান। ওয়ান্স ইউ ডাইভ ইন, তারপরে কিন্তু বাকিটা হয়ে যায়, রাইট? 0 to 1 ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। তুমি জানো মোস্ট অফ আওয়ার আইডিয়াস 0 to 1 পার করতে পারে না। 2 3 4 এ কিন্তু মানুষের আটকায় না, র্যান্ডম জায়গায় যে আটকায়। 67% যে কেউ আটকায়, কেউ 90% যে আটকায়, কেউ 22% যে আটকায়। বাট সব থেকে বেশি মানুষ কোথায় আটকে আছে জানো? 0 ফার্স্ট স্টেপ নেয় না। আই হ্যাভ আ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। 10 মিনিট স্কুল থেকে আমরা প্রতিদিন 20 লাখ স্টুডেন্ট পড়াই, 20 লাখ। সো ইমাজিন মাসে কত পড়াই, বছরে কত পড়াই। এখন আমাদের যে কোর্সেস গুলো আছে, প্রচুর ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে, কোর্সগুলো লোক এনরোল করে না। ব্যাকের থেকে কিন্তু আমরা ডেটা পাই, রাইট? যে ও কোর্সের কতটুকু কমপ্লিট করছে,
তুমি কি জানো আমাদের কোর্সে এনরোল স্টুডেন্টদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট কোন পার্সেন্টেজে আছে? এনি গেস? 0. রাইট, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। ও কোর্সে এনরোল করছে কিন্তু 0তে আটকায় আছে। 1 2 3 তে বেশি মানুষ আটকায় না, আটকায় কোথায়? 0. বাট ওয়ান্স দে টেক দ্য ফার্স্ট স্টেপ, ফার্স্ট ভিডিও দেখছে, ফার্স্ট এক্সাম দিছে, তারপরে কিন্তু একটা মোমেন্টাম চলে আসে। সো কমফর্ট জোনের ট্রেনিং থেকে বের হওয়ার ফার্স্ট স্টেপ উড বি দ্য মোস্ট ডিফিকাল্ট স্টেপ, বাট আই রিয়েলি উইশ দ্যাট ইউ টেক দ্য ফার্স্ট স্টেপ, বিকজ ইফ ইউ টেক দ্য ফার্স্ট স্টেপ, পরের স্টেপগুলোতে ঝামেলা হয় না। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে বলবো আজকে যে অ্যাটলিস্ট 8 থেকে 10টা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো, তার অ্যাটলিস্ট একটা আজকে ব্যবহার করো, বিকজ আরো একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিই, তোমাদেরকে আজকে আমি যা বলবো তার 50% কালকে যে ভুলে যাবা। যদি তুমি অনেক অ্যাটেনশন দাও, অলরাইট, যদি অনেক অ্যাটেনশন দাও, কম অ্যাটেনশন দিলে আরো ভুলে যাবা, বুঝতে পারছো? সো আজকে কিন্তু আমার একমাত্র সুযোগ যে আজকের মধ্যে যদি তোমাকে 0 to 1 পার করাইতে পারি, তাহলে একটা ব্যাপার আছে, না হলে তুমি আমার মেজরিটি স্টুডেন্টের মতো 0%-এ আটকায় থাকবা। সো এই 0 to 1 এর কনসেপ্টটা মাথায় ঢুকে ফেলো। যারা পড়তে বসো তোমরাও দেখবা যে পড়তে বসার স্টার্টিংটা ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। আচ্ছা 7:45 বাজে, 8টায় শুরু করি, 7:45-এ কে পড়া শুরু করে, রাইট? হ্যাঁ, রাউন্ড ফিগারে শুরু করতে হয় 8টায়, রাইট? সেই তো এই জায়গাতে যে কত টাইম যায় ইউ কান্ট ইমাজিন। সো প্লিজ মেক শিওর 0 to 1টার জন্য তোমাদের পারফেক্ট হয়, অলরাইট? নেক্সট আপ, এই যে ওয়ার্ল্ডে যারা স্পেশালি ফার্স্ট ইয়ারে আছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের অ্যাকচুয়াল লাইফ স্টার্টস হিয়ার, এখন থেকে। তুমি বিভিন্ন এক্সপোজার এক্সাম্পল দিলাম না, এগুলো তো করতেই পারো, বাট রিমেম্বার তোমার লাইফের ক্যারিয়ারে কোথায় যেতে চাও ওইটার রেসটা এখন শুরু হয়ে গেছে, কারণ এখন থেকে তো ওয়ার্ল্ড তো অনেক ওপেন, রাইট? এন্ড এক একজন এক একটা কাজ করবে। তুমি যখন জবে ঢুকবা তোমার অনেকগুলো স্কিল লাগে, কিন্তু তার মধ্যে একটা স্কিল হলো ভাষাগত দক্ষতা, তাই না? বাংলা এবং ইংরেজি বলতে এবং লিখতে পারা। একটা অসম্ভব দুঃখের বিষয় কি জানো, আমরা 12 বছর ইংরেজি পড়ি, A+ পাই, 9, 10, 11, 12 দুইটা করে পেপার পড়ি ইংলিশে, A+ও পাই, তারপরে ইংরেজিতে কথা বলতে বললে আমরা ক্যাক পড়ে যাই। It's weird, right? আমি অলওয়েজ চিন্তা এটা কেমনে হয়, তখন চিন্তা করা যাচ্ছে না, ইটস ট্রু, বিকজ আমরা ইংরেজিকে নিয়েছি একটা ভাষা, রাইট? এটার পারপাস কি? কমিউনিকেট করা, রাইট? বাট আমরা ইংরেজিকে নিয়েছি অ্যাজ আ সাবজেক্ট, যেটার পারপাস হলো A+ পাওয়া। এই জন্য আমরা সাবজেক্টের A+ পাওয়াটা আমরা করে নিয়ে নেই, বাট ইংলিশটা দিয়ে যে কমিউনিকেট করা যায় এই জিনিসটা আমরা পারি না, অদ্ভুত, রাইট? সো এই কাজটা তোমরা প্লিজ করো, বাংলা এবং ইংরেজি বলতে এবং লিখতে পারার দক্ষতা। দক্ষতা আমি ভাবতাম যে আমি বাংলা অনেক ভালো, পরে আমি ফিগার করলাম আমার বাংলা অনেক খারাপ, খুবই খারাপ। লাস্ট দিন আমি একটা ইভেন্ট হোস্ট করছিলাম, তো অফকোর্স আমি স্কিলস নিয়ে কথা বলি, তো স্কিলসের বাংলা হলো দক্ষতা। আমি যাই বলছি আপনাদের দক্ষতা বাড়াইতে হবে, এটা করতে হবে, দক্ষতা। আমার ফ্রেন্ড পিছিয়ে তো সেটা দক্ষতা না, এটা দক্ষতা। ও ইভেন্টের নাম ছিল স্কিল সামিট, সো অ্যাজ ইউ ক্যান ইমাজিন দক্ষতা সামিট। পুরো ইভেন্ট আমি কাঁপাই ফেলছি দক্ষতা বলতে। আপনাদের কি বাড়ানো দরকার? দক্ষতা। আমি এত লজ্জা পাইছি। দেন আই রিয়েলাইজ, আমি আমার ফ্রেন্ডকে বললাম, ওর প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, যে আচ্ছা দোস্ত তুই তো আজকে আমার ইভেন্ট শুনছিস, সো আমার কোন কোন শব্দে উচ্চারণের সমস্যা একটু পাঠাইস। তাই ভাবছি ঠিক আছে, দক্ষতা একটা ভুল করছি, সম্বৃত বিবৃত ঠিক আছে, অলরাইট, বাকি তো খুব ভালো। আমার বাসা যাবার এত বড় লিস্ট পাঠাইছে। আমার যত কনফিডেন্স ছিল যে আমি ভালো বক্তা, আমার কথা সুন্দর, আমি গুছিয়ে বলতে পারি, সব নিমেষেই ধ্বংস। বাট এনিওয়ে, এটা বলার রিজন হলো এটা কোনো বেটার করার কোনো শেষ নাই, বুঝতে পারছো? বাংলা এবং ইংরেজি বলার দক্ষতা যদি তোমার থাকে, তুমি লাইফে ডিসপ্রপোর্শনেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্টেজ পাবা। কেন জানো?
বিকজ বাংলাদেশে কোনো এক অদ্ভুত কারণে মানুষের এই দক্ষতাটা কম, নাই বলা উচিত না, কম। আমি যেমন এই দক্ষতার কারণে এখানে ফ্রিতে বিদেশে গেছি, অনেক ইভেন্টে যাইতে পারছি। আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সামনে কথা বলার সুযোগ পাইছিলাম। আই ডোন্ট থিঙ্ক আমাকে চিনে বলে দিছে, আমি বলছি ও কথা বলতে পারে, দিয়ে দাও, রাইট? এবং এই একটা জায়গা উইল সেট ইউ অ্যাপার্ট। যে যেই স্কিলটাই ধারণ করে না কেন, যে যেই সাবজেক্টেই পড়ে না কেন, ওর ওই স্কিলটা বা ওই সাবজেক্টের নলেজটা বা স্ট্রেংথটাকে অ্যাম্পলিফাই করে তার কমিউনিকেশন স্কিল। বিকজ আপনি আপনার নিজের ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। উই অল আর ব্র্যান্ডস, রাইট? আমাদের চেহারাটা হলো আমাদের লোগো, আমাদের নামটা হলো ব্র্যান্ডের নাম, আমরা কি যে কাজটা করতেছি ওইটা হলো ব্র্যান্ডের ভ্যালু। মানুষ আমাদের ব্যাপারে কি ভাবে সেটাই হলো ব্র্যান্ডের কারেন্ট স্টেট। এখন যদি ব্র্যান্ড জীবনে কথা না বলে, ব্র্যান্ডের কোনো ব্র্যান্ডিং হবে? এখন আমাদের কমিউনিকেশন অনেক খারাপ, তাহলে ব্র্যান্ডের কমিউনিকেশনও অনেক খারাপ, তাহলে ব্র্যান্ডের ব্যাপারে মানুষের পারসেপশনও কি হবে? বুঝি তো তাহলে সব। We all understand this. But if I go to your Facebook, আমি দেখবো যে আল্লাহ কি ধরনের খিচুড়ি পোস্ট কমিউনিকেট করছো তোমরা। আমার কাছে বলছে আজকালকার জেনারেশন আসলে মিমস দিয়ে কমিউনিকেট করে, আপনি বুঝবেন না, আপনার মাথার উপর দিয়ে যাবে। ওকে, IKR, I know, right? So তোমাদের এই জায়গাটাতে প্লিজ চেষ্টা করো। অনেকে বলে যে ভাই যে প্র্যাকটিস করার কথা বলো না। ও আমি একটা সত্য কথা বলি, 10 মিনিটস পরে খারাপ কথা বলি, সিরিয়াস খারাপ কথা, আমার ব্যাপারে কথা খারাপ কথা বলি। সো আমার একটা কোর্স আছে সব থেকে পপুলার, ইটস কল্ড প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিং। আচ্ছা, সো এই কোর্সে কারেন্ট এনরোলমেন্টের সংখ্যা 10 লাখেরও বেশি। ভালো কথা। তো আমি তো ভাবছি বাংলাদেশে 10 লাখ মানুষ এখন ফাটাফাটি প্রেজেন্টেশন দেয়, ফাটাফাটি পাবলিক স্পিকিং করে, রাইট? আসলে কিন্তু ব্যাপারটা সত্য না। কারণ কি জানো? ইমাজিন, সাঁতারের কথা বললাম, কালকে তোমাদের সাঁতার প্রতিযোগিতা, and আমি তোমাদেরকে বললাম হ্যাভ নো ফিয়ার, আয়মান ইজ হিয়ার, ভিডিও বানাই শিখাই দিব তোমাদেরকে সাঁতার কাটা। এন্ড দেন তোমার জন্য আমি বড় করে একেবারে সুইমিং স্যুট পরে একদম গগলস টগলস লাগিয়ে আসছি, তোমাদেরকে ভিডিও করছে, এই যে এরকম বড় ক্যামেরাতে প্লিজ ভিডিও করার কাছে, ঠিক আছে? তোমাদের হাত যখন এদিকে যাবে, মাথা তখন এদিকে যাবে, এই যে দেখো ভালো করে, এই যে আমার হাত যখন এদিকে যাবে, মাথা তখন এদিকে যাবে, খেয়াল করে দেখো, মাথা এরকম, মাথা এরকম, হাত নড়বে, পাওয়া নড়বে, পাওয়া নড়বে, হাতও নড়বে, বুঝতে পারছো? ইয়েস স্যার। কালকে সাঁতার প্রতিযোগিতা, উপর থেকে তুমি দেখতেছো পানি, তুমি কি লাভটা দিবা? আমি পিছন থেকে আমার ভিডিও দেখাই বলবো, পরে দেখছস তো তুই হাত আর পা, বেটার নাম হাত আর পা কি জায়গা মতো নড়বে? নড়বে। So the thing is, ভিডিওতে I can tell you, তথ্য জ্ঞানটা তোমাকে দিতে পারি, this is how things are done, these are the do's, these are the don'ts. But তুমি যদি নিজে পানিতে না নামো, তোমার সাঁতার কাটাতে কি হবে? হবে না। সো স্ট্যান্ড অ্যালোন, তুমি কোনো কাজ করো নাই, খালি আমার ভিডিও দেখছো, ওটাই কোনো কাজে দিবে? 10 মিনিটস করে কোর্স করছো, কোনো কাজে দিবে না। তোমাকে ওইটার উপর প্র্যাকটিস করতে হবে, আমল করতে হবে, রাইট? সো ডু দ্যাট। ফার্স্ট যখন বলবো ভাই প্র্যাকটিস কোথায় করবো, ইংলিশে তো সবাই কথা বলতে বলে, আর সবাই তো আবার পচায় না, বলে না? সো ডু আ থিং, 3 থেকে 5 জন বন্ধু বান্ধব নিয়ে একটা আলাদা গ্রুপ করবা। গ্রুপ করে ওই 3 থেকে 5 বন্ধু বান্ধবের সাথে নর্মালি আড্ডা মারো না, কথা বলো না। 90 দিন প্ল্যান করবা যে ইংলিশে কথা বলবা। শুরুর দিন খুবই আনকমফর্টেবল লাগবে, বিরক্ত লাগবে, বলতে পারবা না, ভুল করবা, আটকায় যাবা, প্যারা খাবা, বাট ইটস অলরাইট। তোমার ট্রেনিং হচ্ছে টু গেট আউট অফ ইউর কমফর্ট জোন। 5 দিন পর একটু বেটার হবে না? 30 দিন পর, 50 দিন পর, 90 days পরে you guys would get a lot more comfortable. Then level 2, তোমরা নরমাল আড্ডা দিবা না, একটা টপিকে আড্ডা দিবা, এটাকে বলে গ্রুপ ডিসকাশন। বুঝতে পারছো? আইসিসবির মতো, যে আমরা এখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে কথা বলতেছি। এরা 3 মাস ট্রাই করবা। এরপরে নিজেরাই নিজেদেরকে ইন্টারভিউ করবা। 5 বন্ধু আছে, 4 বন্ধু বসবা, 1 বন্ধু ইন্টারভিউ দিবা। আবার ও যাবে, আরেকজন আসবে, ও যাবে, আরেকজন আসবে। তারপরের লেভেল কি? চেষ্টা করবা যে মাইক হাতে কোনো স্টেজে যেয়ে কোনো কথা বলা যায় কিনা। এরকম করে প্রতিটা যদি 90 days 4 কোয়ার্টার যদি তুমি এই 4টা লেভেল ক্রস করো, আফটার 1 year তুমি বাধ্য
বেটার কমিউনিকেটর, বেটার প্রেজেন্টার হইতে। ট্রাস্ট মি অন দিস। আমি বলতে পারবো হ্যাঁ সবাইকে কি মাইক দেয়, দেয়। আমার ফার্স্ট মাইকের এক্সপিরিয়েন্স কি জানো? হলুদের ইভেন্টে দেখছো? হলুদের ইভেন্টে এই পুরো স্টেজের পিছন থেকে সাউন্ড প্যানেল থেকে একজন কথা বলে, যাকে দেখা যায় না। তৃতীয় দফায় খাবার পরিবেশন করা হয়েছে, আপনারা দ্রুত বসে পড়ুন। ইউ হার্ড দ্যাট? দ্যাট ওয়াজ মি। আমি এটা ছিলাম। আমার বন্ধু বান্ধবদের বড় বোনের বিয়ে হইতো, বড় ভাইয়ের বিয়ে হইতো, সবার হলুদ হইতো। হলুদের পিছন থেকে একজনকে খাবারের কথা বলা লাগে না, বসতে বলে না, কোনে পক্ষে সবাইকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, বলা লাগে না। কে বলবে? আমি বলবো। This is the first time I held a mic. আমি দেখলাম আচ্ছা মাইকটা ধরলে কেমন লাগে। মাইকে কথা বলার জন্য যে এইখানে থুতনিতে লাগিয়ে রাখতে হয়, এখানে কথা বললে শোনা যায় না, এখানে কথা বললে শোনা যায় না, এখানে কথা বললে শোনা যায় না, এখানে কথা বললে শোনা যায়। মাইকের ট্রান্সমিটার এখানে থাকে, এখানে ধরা যায় না, এখানে ধরতে হয়, এইখানে কথা বলতে হয়। মাইকটাকে একটু আপন করে নিলাম। It's a very uncomfortable thing, right? Very uncomfortable না? এটার সাথে এখানে লাগায় রাখছি, ঘষা খাচ্ছে, আমার আবার দাঁড়িয়ে আছে, ও ঘষা খাচ্ছে বেশি, হ্যাঁ ঝামেলা না? এটা তো একটা আনকমফোর্টেবল জিনিস, এটা দিয়ে কি আমি বড় হয়েছি? হ্যাঁ, খেলনা ছিল নাকি আমার এটা? না, আই হ্যাভ টু মেক ইট কমফোর্টেবল। সেটাকে আমি কমফোর্টেবল করছি তৃতীয় দফায় খাবার পরিবেশন করার মাধ্যমে, রাইট? তারপরে কিছু কিছু হলুদের সামনে এসে বলো না, আমি সামনে এসে বলছি, কারণ আমি মাইকটাকে এখন তো কমফোর্টেবল করছি। মাইকটাকে আর ভয় লাগে? লাগে না। আমি সামনে এসে বলতাম তৃতীয় দফায় খাবার পরিবেশন করা যায়, প্লিজ চলে আসেন, রাইট? সো আস্তে আস্তে তারপরে ক্লাবের একটা ইভেন্ট করছি, তারপরে একটা ছোট্ট প্রোগ্রাম ছিল, ওটার উপস্থাপনা করছি। ফার্স্ট টাইম যখন উপস্থাপনা করছি পুরোটা দেখে রেডি করছি। অডিয়েন্স কে ছিল আমি দেখি নাই, আমি এমনি করছি। প্রিয় সুধী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে। আজকে আপনাদের মধ্যে উপস্থিত আছে পুরা দেখে রিডিং তো পড়তে পারো, রাইট? না হইছে, খারাপ হয়েছে তো কি হয়েছে, হয়েছে তো, রাইট? কি করছি আমি আমার পোডিয়ামের সাথে কমফোর্টেবল হয়েছি। সো একদিনে কি সবকিছু কমফোর্টেবল হয়ে যায়? ফার্স্টে মাইক, তারপরে পোডিয়াম, তারপরে স্টেজ, তারপরে গুণীজন। প্রথম যখন আমি স্পিচ দিছি আমার সামনে ভিসি স্যার ছিল, ভিসি স্যারকেও ফ্রেন্ড বানাইতে হয়েছে, রাইট? তোমার ভয় লাগবে। সো এভরিথিং শুধু আনকমফোর্টেবল থাকে, ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডস উইথ দ্যাট, কারেক্ট? তোমরা যখন লাইফে এখন ফার্স্ট টাইম প্রেজেন্টেশন দিবা না বিভিন্ন ক্লাবে, ট্রাস্ট মি তোমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হবে জানো? খুবই খারাপ। আই নো ইট, আই হ্যাভ বিন থ্রু ইট। আমার ফার্স্ট প্রেজেন্টেশনের অবস্থা, আমার বুঝছো ফার্স্ট এভার প্রেজেন্টেশনের স্যুট ছিল না, বাট আই থট প্রেজেন্টেশন সবাই স্যুট পরে প্রেজেন্টেশন দেয়, মেয়েরা শাড়ি পরে খুব সুন্দর করে থাকে, সো ওয়াও যাবো আমরা ছবি তুলবো। বাট আমি যাই দেখি যে সবাই স্যুটটাই পরছে, ইটস অল গুড, আমি ছবি টবিও তুলছি, অল গুড। প্রেজেন্টেশন শুরু হওয়ার সময় ভাবছিলাম সবাই তো একটু মানে স্টার্টার করবে, একটু ফাম্বল করবে, একটু ভুল বলবে, এদিকে হয় না। ফার্স্ট টিম গেল, চমৎকার প্রেজেন্টেশন দিল, আমি ভাবলাম আচ্ছা আইবিতে পড়ছে, ইংলিশ মিডিয়াম মানে ঠিক আছে। সেকেন্ড টিম গেল, ও ফাটাফাটি প্রেজেন্টেশন দিল, আমি ভাবছি ডিবেটার মনে হয়। থার্ড টিমে আমার বাংলা মিডিয়ামের বন্ধু আছে, তুই তো ফার্স্ট, তোর তো খবর আছে, ও ভালো প্রেজেন্টেশন দিয়ে দিল। আর আমি পড়ছি বিপদে, যে আমি যদি খালি খারাপ প্রেজেন্টেশন দেই, ইমাজিন মান সম্মান কিছু থাকবে, অল গন, রাইট? আমার অবস্থা খুব খারাপ, প্রেশারে আছে, প্লাস ফার্স্ট টাইম স্যুট আর টাই পরছি, বুঝছো? আর স্যুট অনেক আনকমফোর্টেবল, ইয়েস ইউ আর রাইট। এন্ড তুমি যেভাবে টাই পরছো এইভাবে টাই পরতে যাচ্ছিলাম, একদম এইভাবে পরছিলাম। তারপরে একটু পরে আমি বলছি না আমার এরকম করা লাগে, আমার প্রেশার লেগে যায়, রাইট? আনকমফোর্টেবল লাগে না? তুমি তো অলরেডি ফিল করতেছো ব্যাপারটা। তো আমি বলতে আমার টাইটা খুব টাইট হয়ে গেছে, একটু খুলি, হ্যাঁ হ্যাঁ খোল। স্যুটও পরছি, গরম লাগতেছে, নার্ভাস হয়ে গেছি, আচ্ছা ঠিক আছে। আমি আমার ফ্রেন্ডকে বলছি দোস্ত স্যুটটাও একটু খুলি, আর কিছু খুলিস না, আমি অনেক নার্ভাস, আমার এখন প্রেশার। আমি বলছি পানি দে, পানি দে। আমি একজন পানি দিছে, পানি খেয়েছে, পানি খাওয়ার পর আই জাস্ট ফিগার এখন আমার দুইটা প্রেশার, ওয়াশরুমে যেতে হবে। ও আর রুমও লক করে ফেলছে, বিকজ স্যার খুব মনোযোগ করে প্রেজেন্টেশন দেখতেছে, রুম টুম লক, পিছের দরজা লক, সামনের দরজা লক। কি মহা মুসিবত তুমি চিন্তা করো। আমি পরে একটা কোনো মতে একটা কাগজ নিয়ে আমার প্রেজেন্টেশনের পয়েন্টারগুলো লিখছি 1 2 3 4 করে, আর নিয়ে হাতে রাখছি। বাট নার্ভাস হয়ে আমার কাছে হাত ঘেমে যায়,
আমার যখন টার্ন আসছে আমি দেখি আমার হাত ঘেমে হাতের কাগজ না এটা তেনা হয়ে গেছে। আমি যে আর কিছু দেখি না, সবার সামনে দেখলাম সব ব্ল্যাক আউট হয়ে গেল। দেন আই ডিড দ্য ওয়ার্স্ট প্রেজেন্টেশন অফ মাই লাইফ। আমি উল্টা ঘুরছি, অ্যান্ড দেন ওখানে লেখা ছিল যা ফ্রেশার্স রিসেপশন ফল 2023 মোটিভেশনাল স্পিচ এভাবে বলে একটা ফেক অ্যাকসেন্ট দিয়ে কোনো মতে পার হয়েছি। বাট মান সম্মান কি ছিল? ছিল না। সো ইউ হ্যাভ টু গেট বেটার অ্যাট দ্যাট। সো ভাষাগত দক্ষতা, বাংলা ইংরেজি বলতে এবং লিখতে পারা, প্রেজেন্টেশন দেয়া, কমিউনিকেট করা, পাবলিক স্পিকিং করা, এই কয়েকটা স্কিলস একদম বেসিক। আমার ভিডিও দেখে কিন্তু কাজ হবে না, ভিডিও দেখে ওটার উপর আমল করতে হবে। যদি আমরা আমল না করি, সুইমিং পুলের যেটার অবস্থার কথা বলছিলাম ওই অবস্থাটাই সবার হবে। নেক্সট টাইম আই রিয়েলি ওয়ান্ট, অনেকে এখানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আসো না, ফার্স্ট ইয়ারে তো বেশি, তোমাদের সবাইকে বলবো 0 to 1 মনে আছে আজকে আমাদের সেশন কিন্তু কানেক্টেড যেই থিওরিগুলো বলতেছি। সো আজকে সবাই যে তোমাদের সিভি লেখার কাজ শুরু করবে। কেন জানো? বিকজ সিভি is a very good representation of what you have done in your life. তুমি যদি ফোর্থ ইয়ারের পরে সিভি লিখতে যাও একটা ঝামেলা হয় কি জানো? আমার কাছে প্রচুর স্টুডেন্ট আমার কাছে সিভি টেমপ্লেট চাই এবং আমি দিই। বাট দ্য প্রবলেম ইজ সিভি লেখা শেখানো তো একটা জাস্ট ফরম্যাটের ব্যাপার না। বাট তোমার সিভিতে যদি লেখার কিছু না থাকে তাহলে তো সমস্যা। তুমি তোমার সিজিপিএ লিখলা এন্ড তুমি আর কিছু করো না ইউনিভার্সিটি লাইফে, তাহলে সিভিতে লেখার কি কোনো কিছু আছে? তখন আমার ফ্রেন্ডরা বলবা দোস্ত একটু কাজ কর, ফন্ট সাইজটা একটু বাড়ায় দে, এক পৃষ্ঠা তো হচ্ছে না, লাভ আছে না। বাট সিভি গিভস ইউ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট। সিভিতে একটা জায়গা লেখা থাকে এক্সপিরিয়েন্স, তার মানে ইট উইল গিভ ইউ আ রিমাইন্ডার যে তোমারও এক্সপিরিয়েন্স দরকার। বাট এক্সপিরিয়েন্সের কথা আসলে তোমরা বলো ভাইয়া একটা কাজ করার জন্য তো এক্সপিরিয়েন্স লাগে, আর ওই এক্সপিরিয়েন্সের জন্য কাজ করা লাগে, ওই কাজের জন্য তো একটা এক্সপিরিয়েন্স লাগে, ওই এক্সপিরিয়েন্সের জন্য তো আবার কাজ করা লাগে, ওই কাজের জন্য তো এক্সপিরিয়েন্স লাগে। আপনি বুঝতেই পারছেন ঘুর 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 ঘুর, রাইট? বাট পৃথিবীতে এমন অনেক কাজ আছে যে এক্সপিরিয়েন্স ছাড়াও করা যায়। অনেক কাজ আছে না, পার্ট টাইম কাজ করতে পারো, ইন্টার্নশিপ করতে পারো, কোনো একটা জায়গায় ফ্রিল্যান্স কাজ করতে পারো, প্রজেক্ট বেসিসে কাজ করতে পারো। প্রচুর অর্গানাইজেশন আছে যারা এরকম ইয়াং ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে চায়, রাইট? এক্সপিরিয়েন্স নেয় না, যে এক্সপিরিয়েন্সের কাজটা তোমার জন্য রিমাইন্ডার হবে। আমার আর বলা লাগবে না, তুমি তোমার নিজের সিভি দেখেই তোমার মনটা খারাপ হয়ে যাবে। মন খারাপ হওয়ার পর তোমার মনে হবে তোমার জীবনে কিছু করা দরকার, এন্ড দেন তুমি করবা। দেন সিভিতে একটা পার্ট থাকে, লেখা থাকে অ্যাচিভমেন্টস। হ্যাঁ, তুমি চিন্তা করলা ক্লাস 3 তে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পার্টিসিপেশনের জন্য একটা সার্টিফিকেট পাইছি, এইটা কি আর লিখবো? এন্ড দেন ইউল নো এটা লেখা যাবে না। Then you'll also start thinking তাহলে আমার লাইফে তো একটা অ্যাচিভমেন্ট দরকার, and then it'll force you to think তাহলে অ্যাচিভমেন্টটা আসবে কোথা থেকে, কোন ফিল্ড থেকে, কি করলে, and then you'll start doing that, right? আস্তে আস্তে অ্যাচিভমেন্ট আসবে না? Again, it's going to be a reminder for you যে তোমার লাইফের অ্যাচিভমেন্টস দরকার। and ছোটখাটো অ্যাকোলেটস অনেক ম্যাটার করে। যেমন আমি এই বছর থেকে দৌড়ানো শুরু করছি, বুঝছো? ম্যারাথন রান দেয় না, 7.5 কিলো, 10 কিলো, 15 কিলো। আমি লাস্ট শুক্রবার 21.1 কিলো দৌড়াইছি। হ্যাঁ, সো 7.5 মিনিট ছিল অ্যাভারেজ পার কিলো। সো গেটিং বেটার অ্যাট দ্যাট। সো আমার সামনে প্ল্যান আছে, আবার রেজিস্টার করলাম 26 কিলো দৌড়াবো। এরপর আমার প্ল্যান আছে ফুল ম্যারাথন দৌড়াবো। ফুল ম্যারাথন হলো 42.2 কিলোমিটার, একবার আস্তে আস্তে পুরোটা। সো দ্যাটস দ্য টার্গেট। গেস হোয়াট, এটাতে আমি কেমন ইন্সপায়ার্ড হয়েছি? একটা ইভেন্ট করছি, ইভেন্টে আমাকে বলছে যে আয়মান সামনে হাতির ছেলেকে 7.5 কিলো রান আছে, প্লিজ তুমি থাকো। তো আমার খুব পরিচিত সিনিয়র ভাইয়া বলছে। আমিও স্পোর্টসে অনেক এনথুজিয়াস্টিক, বাট স্পোর্টস হ্যাজ টু বি আ টিম স্পোর্ট। সোলো স্পোর্টে আমি খুব একটা ইন্টারেস্টেড না। তো আমার কাছে অলওয়েজ মনে হচ্ছে দৌড়ানোটা একটা সোলো স্পোর্ট। আপনি দৌড়াবে, কি মজা, কি এটা ফালতু জিনিস, ভালোই লাগে না, রাইট? বাট ফার্স্ট টাইম ওই ভাইয়ের কথা শুনে আমি একটা 7.5 কিলোমিটার দৌড়াইছি, and that changed my mind. Everybody is running, সবাই দৌড়াচ্ছে, একটা ছোট বাচ্চা দৌড়াচ্ছে, আমার থেকে অনেক বড় বয়স্ক একটা মানুষ দৌড়াচ্ছে, তাই দৌড়াচ্ছে, একটা হাঁপাই গেছে, হাঁপাই যে একটু আস্তে আস্তে জগ করতেছি। আমার পাশে দেখে একটা 70 বছরের মানুষ করতে 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 পার হয়ে গেল, পার হয়ে গেছে আমার দৌড়। So that gave me a lot of spirit. আমি দেখলাম আমি এখানে নর্মালি একা গেলে যে স্পিডে দৌড়াই, দ্যাট 70 বছরের আঙ্কেল আমাকে ক্রস করে যেই মোটিভেশনটা দিছে,
ওই মোটিভেশন আমি 1 কিলো আবার দৌড়াইছি and then I got a very good medal খুব মোটা মেডেল আছে আমি স্পোর্টস যেহেতু আছি আমি ফুটবল ক্রিকেটের মেডেলগুলো অনেক আছে বাসায় বাট ওই মেডেলটা না অনেক মোটা ছিল ধরে একটা প্রিমিয়াম ফিল ছিল আমার কাছে মনে হয়েছে যে জ্ঞান তোমরা আই গেস বুঝতেই পারছো যে আমি অনেক লোভী রাইট না না লোভ ওটা বললেন আমার মেডেলটার প্রতি লোভ জন্মাইছে আমার আরো এরকম কয়েকটা মেডেল লাগবে তাহলে আমার রুমে সাজাইলে দেখতে সুন্দর লাগবে একটা মেডেল ঝুলতেছে লুকস ব্যাড রাইট অনেকগুলো মেডেল থাকবে ভালো লাগবে So I started running. मैं 10 किलो दिसी, 15 दिसी, एबार 22. So I got into running. And guess what? When I got into running, আমি দেখি আমার weight control হয়ে গেছে. I feel more energetic. আমার endurance বেড়ে গেছে. I got a smart watch যেখানে আমি যতক্ষণ খেলি সবকিছু ট্র্যাক করে. এবার এসে সকালে খেলে আসি দেখো আমার সার্কেলগুলো অলরেডি ফিলড আপ. মানে এনাফ টাইম অলরেডি দাঁড়াইছিলাম এক্সারসাইজের কোটাও শেষ, দৌড়ানোর কোটাও শেষ. টাইমের থেকে আমি এটা বেশি ট্র্যাক করি. And এটার ফলে যেটা হয়েছে এন্ডিউরেন্স স্পোর্টস বলে যে দৌড়ানো সাইক্লিং রানিং আপনার এন্ডিউরেন্স বাড়ায় যে কোনো কাজের প্রতি এন্ডিউরেন্স বাড়ায় আমি এখন অফিসে যখন 7টা বাজে আগে অনেক লেথার্জিক লাগতো এর 7টার সময় আই ফিল লাইক দিন তো কেবল শুরু হয়েছে আই লাভড ইট again it's an example of exposure it's an example of being ambitious or you can call it lovi right but going out of your comfort zone and doing something so আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ do that so এটা বলা শুরু করছিলাম বলে অ্যাচিভমেন্টের পার্ট থেকে রাইট এই যে ছোট একটা মেডেল আমার মতো একটা 30 বছরের বুড়াকে ইন্সপায়ার করতেছে টু রান রাইট সো তোমরাও যখন কোন একটা কাজ করবা একটা মেডেল পাবা or whatever recognition that you can get it will fuel your next round of endeavors ফার্স্ট অ্যাচিভমেন্টটা খুব ডিফিকাল্ট হবে কিন্তু রাইট আর একটা পেয়ে গেলে পরেরগুলো কিন্তু অতটা কঠিন হবে না সো রিমেম্বার দিস সিভির যে পার্টগুলো আছে দ্য এক্সপেরিয়েন্স the achievement, the research part, the softwares, the skills, these are all parts যেটা তোমাদেরকে ডেইলি রিমাইন্ডার দিবে যে ইউনিভার্সিটির 4 বছরে এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে অর্জন করতে হবে তো তোমরা আজকে বাসায় যে সবাই at least সিভি লেখার কাজটা স্টার্ট করতে পারবা yes again yes good so 10 minute স্কুলের সিভি রাইটিং এর কোর্স দেখা তোমার সিভিটা কি বেটার হবে না কারণ কি ফরম্যাট কি কোনো খেলা 10% ওর ভিতর তুমি মিট কি দিচ্ছ সেটাই অ্যাকচুয়াল খেলা মাংস দিয়ে না খালি মশলা দিয়ে রান্না করলা কি হবে পারফেক্ট একদম মশলার মাপ অনুযায়ী মশলা দিছো ভিতরে কোনো মিট নাই কিছু হবে হবে না সো রিমেম্বার দ্যাট অলরাইট এন্ড ফাইনালি আমার টাইম যেহেতু শেষের পথে তোমাদেরকে একটা কথা বলতে চাই এটা একটা কোট আমার খুব ফেভারিট দুটো কোট আছে এন্ড আমার একটা সুযোগ হয়েছিল একটা কনভোকেশন স্পিচে আমার 10 মিনিট একটা এক্সপেরিয়েন্স শেয়ার ওখানে আমি বলেছিলাম আই রিয়েলি ওয়ান্ট ইউ টু পে অ্যাটেনশন টু ইট আমার প্রচুর কোটেশন পড়তে ভালো লাগে কারণ কোটেশন যেগুলো অনেক পপুলার হয় সেগুলো এমন কিছু উক্তি যে উক্তিগুলোর সাথে মানুষ অনেক রিলেট করতে পারে এবং যেটা মানুষের লাইফে অনেক ইম্প্যাক্ট রাখে রাইট সেরকম একটা উক্তি আমার লাইফের একটা ফিলসফিতে চেঞ্জ আনছিল ওটা ছিল Great minds talk about ideas. Average minds talk about events. Poor minds talk about people. Abar boli. Great minds talk about ideas. Average minds talk about events. Poor minds talk about people. চিন্তা করে দেখো আমরা দিনের যে কথাগুলো বলি এটাকে যদি সুন্দর করে রেশিও করা যাইতো যে কত পার্সেন্ট টাইম আইডিয়া নিয়ে কথা বলি কত পার্সেন্ট মানে ইভেন্ট কত টাইম পিপল ইউল সি আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা কথা বলি পিপল নিয়ে তারপরে ইভেন্ট আইডিয়া কি রাইট সো মোস্ট অফ আস ইফ নট অল অফ আস আর নট ইন দ্যাট upper zone either in the mid zone or in the lower zone আমি জানি ফার্স্ট যখন এটা কোডটা পড়ছি না তার আমার কাছে মনে হয়েছে যে স্ক্রিন থেকে কেউ একজন এসে আমাকে থাপ্পড় মারছে ইউ পুয়ার মাইন্ড হোয়াট আর ইউ ডুইং রাইট তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো ইউনিভার্সিটি লাইফ প্রচুর আড্ডা হবে এখন তো আড্ডার বয়স রাইট সো তোমাদের এই কোটেশনটা আমি তোমাদের মাথায় ঢুকাই দিয়ে রাখতে চাই
আড্ডা যখন মারবা আমার কথা মনে পড়বা। আয়মান ভাই বলছিল পুয়ার মাইন্ডস টক অ্যাবাউট such a poor mind। তারপর তুমি আড্ডা ছেড়ে বাসায় চলে যাবা, পড়তে বসবা, আইডিয়াস নিয়ে কথা বলবা, কিছুই হবে না আমি জানি, ভুলে যাবা। এপিফেনি যদি তোমাদের হয় দ্যাটস গ্রেট, বুঝতে পারছো? আরেকটা আমার খুব ফেভারিট কোড আছে, কোডটা তোমাদের বয়সের সাথে আরো বেশি প্রযোজ্য, আমার বয়সটা পার হয়ে গেছে। তখন যখন পড়ছিলাম তখন আমার বয়স 25-এর কম ছিল। সো কোটেশনটা হলো মোস্ট পিপল ডাই অ্যাট 25 বাট ডোন্ট গেট বারিড টিল 65। মানে বুঝছো, বেশিরভাগ মানুষ 25 বছর বয়সে মরে যায়। তার যত ড্রিমস, অ্যাসপিরেশনস, হবিজ, ইন্টারেস্ট যা আছে সব মাটি চাপা দিয়ে দেয়। তারপরে জীবন ধারণের রুজি রুটির নেশায় কাজ করতে থাকে, কাজ করতে থাকে, কাজ করতে থাকে, কাজ করতে থাকে, কাজ করতে থাকে। দেন 65 এ যায়, তাকে জাস্ট দাফন দেওয়া হয়। বাট মরে তো সে গেছে 25-এই। তোমাদের তো এখন 25-এর থেকে দূরে আছো, রাইট? এখন থেকে ইউ গাইজ শুড প্ল্যান যে কি করলে তোমাদের লাইফের পারস্যুটটা প্রপার হবে। এমন কি একটা কাজ আছে যেটা করলে তোমার অনেক ভালো লাগে? Have you heard about the term called hedgehog concept? Hedgehog concept হলো Venn diagram পড়ছো না? Venn diagram একটা আয়তক্ষেত্র, ভ্যান চিত্র, Venn diagram একই জিনিস। সো ওখানে 3টা সার্কেল থাকে না? দেন 3টা সার্কেল একটা মাঝখানে পয়েন্ট থাকে না? সো প্রথম সার্কেলটা হলো things that you love doing, সেকেন্ড সার্কেলটা হলো things that you can be best at, and থার্ডটা হলো things that will pay you money। তিনটার যে মাঝখানে যে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে না, that is the pursuit of your life। আরো একটা কনসেপ্ট আছে, it's called ikigai। এটার সাথে আরেকটা সার্কেল অ্যাড করে, ওইটা হলো something that's great for the world, that is your ikigai। It's a Japanese concept, hedgehog concept is a foreign concept, you guys can research on top of it, but you have to figure out যে তোমার এই তিনটা সার্কেলের মধ্যে কোনটা পড়ে। যেন আমি ফিগার্ড আউট, আর আমি যত বয়সে আমি চিন্তা করি আর কত জিনিস এটার ভিতরে অ্যাড করা যায়। যেমন একটা ফিগার আউট করছি পড়ানো, আই লাভ টিচিং, অনেক ভালো লাগে। তোমাদেরকে যখন পড়াচ্ছি তোমাদের মাথা নিয়ে বলছে না, হাসতেছে না, তারপরে আল্লাহ ছেড়ে ঘুরতে হবে, হায় হায়। সো অল দ্য এক্সপ্রেশনস, আমি কথা বলতেছি আর এক্সপ্রেশনগুলো পাচ্ছি, দিস আর স্টিমুলি ফর মি, রাইট? আমি তো ভালো লাগতেছে, স্মাইলিং, আমার ভালো লাগতেছে, কিন্তু আই এম টেকিং এনার্জি ফ্রম ইউ গাইজ। সো আই লাভ ডুইং দিস। আমার মানুষকে কোনো কিছু শেখাইতে, পড়াইতে, বুঝাইতে ভালো লাগে। এখনো আফটার 8 ইয়ার্স আমি যখন একটা ভিডিও বানাই, মিলিয়ন্স অফ মানুষ দেখে, বাট আমি কি করি জানো? ভিডিওটা আপলোড হওয়ার সাথে আমি কমেন্টে বসে থাকি। সত্যি সত্যি এখনো কমেন্টে বসে থাকে, রিপ্লাই দিই না, কারণ আমি পড়ি। রিপ্লাই কেন দিব? দাঁড়া, তুই তো দেখ ভিডিওটা, দাঁড়া আমি দেখি তুই কি লিখছস। তো কমেন্টে বসে থাকে, বুঝছো? কমেন্ট দেখতে থাকে, কেন আমার ভালো লাগে। বিকজ অফলাইনে তো এক্সপ্রেশন দেখা যায়, অনলাইনে তো আমি এক্সপ্রেশন দেখতেছি না, যে তুমি ভিডিওটা কেমনে দেখতেছো, শুয়ে বসে দেখতেছো নাকি ভালো করে দেখতেছো নাকি ভিডিও অন করে ফ্রেন্ডের সাথে যাই আড্ডা মারতেছো, তো বুঝতে পারতেছি না, রাইট? সো কমেন্ট দেখছি, আই সো লাভ ইট, রাইট? সেকেন্ড, ইটস সামথিং দ্যাট আই ক্যান ভেরি গুড অ্যাট, ইয়েস আই ট্রাইড এভরিডে, যে কিভাবে আমি আরো বেটার পড়াতে পারবো, আমার উচ্চারণটা আরো কিভাবে বেটার করতে পারবো, আমি কিভাবে আরো তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে কানেকশন বাড়াতে পারবো, হাউ ক্যান আই বি ইভেন বেটার অ্যাট দিস, রাইট? I try to do that. And third কি, something that gives me money, sustainability, যেটা আমি অনেক লং টার্ম ধরে করতে পারবো। So teaching is one, right? পড়ছো না? Love doing, can be good at it, pays me money. So pursuitটা কি জানো? এরকম আর কি জিনিস জানা যায়? So I figured লেখালেখি could be one. I love doing it. Basically ভিডিও বানানোর আগে তো আমি স্ক্রিপ্ট লিখি, রাইট? তো লিখি তো, তারপরে তো এটা বলতে হয়। প্রেজেন্টেশন দেওয়ার আগে তো বেসিক্যালি স্লাইড বানাই, বেসিক স্লাইডে তো লিখতে হয়, রাইট? লেখালেখি, something that I can be better at, something that pays you money, book royalty, পড়ছে, yes, এটা আরেকটা। Entrepreneurship, টিম রান করা, can be good at, pays me money, আরেকটা। তারপর আমি তাহলে আমার পরিচয় তাহলে 3টে জিনিস অ্যাড করতে পারি, আমার টিচার, I'm an author, I'm an entrepreneur, right? আর কি অ্যাড করা যায়? সেরকম অ্যাড করতে চাই। সবসময় 3টে অ্যাড করা যায় না, দৌড়াদৌড়ি, I love doing it, I can be better at this, it is not paying me money, but it's all right. আগে 3টাতে হয়ে গেছে, এটা আরেকটা অ্যাড করি, রাইট? যেটা আমাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়, বিকজ অ্যাট টাইমস ইউ হ্যাভ টু গেট পিস ফ্রম ইউর মাইন্ড। মানুষ বলো পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড বেসিক্যালি ইটস পিস ফ্রম ইউর মাইন্ড, বিকজ ইউর মাইন্ড ইজ অলওয়েজ চ্যাটারিং।
আমি এখন তোমার সাথে কথা বলতেছি না, বাট আমার 5% মাইন্ড ইজ অকুপাইড, যে পিছিয়ে আছে, যে কাজ আছে, একটা কাজ আছে, এটা কাজ আছে। বাট তুমি যদি এমন ভাবে একটা টাইম পুরো একটা জিনিস করতে পারো যেটা তোমার পুরো মাইন্ডটাকে ফুললি এনগ্রস করে রাখে, দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ শুড বি ডুইং। যে আমার ফুটবল খেলতে হয়, আমি ফুটবল খেলার সময় আমার অন্য কোনো কিছু চিন্তা করি না, সো আই গেট পিস ফ্রম মাই মাইন্ড, our mind ekdom ei hoye jay. So you guys should find something similar to that, so that you guys don't die at 65, you guys don't die at 25 either. You live as long as you can and live a happy, fulfilling life, because that's what at the end of the day matters, right? So please do that. মাথায় রেখো কিন্তু, ঠিক আছে? আর তোমাদের সাথে যেহেতু অফলাইনে আজকে আমার হয়তো অনেকের সাথে ফার্স্ট টাইম দেখা, এইটাই কিন্তু আমাদের এই রিলেশন শেষ হচ্ছে না, because probably we'll be seeing each other a lot more online. So next time যখন অনলাইনে ভিডিও হলে, you guys know ভিডিও নিচে I'll be waiting for your comment, especially you guy যে কিনা আধা পাটি দাঁত ব্রাশ করে বাকিটা করে। I remember you. Alright. BUHS আধা পাটি লিখে রেখো তুমি, ঠিক আছে? তোমারটাও that's a good name, BUHS আধা পাটি। So ওখানে লিখো, I'll be very glad, because student online তো অনেক আছে, but offline students are specials, right? So now I officially call you guys my offline students, and I'll brag about it. তোমরা অনেক ভালো করবা। টিচার হওয়ার একটা খুব মজার বিষয় হলো মানে যে কারো সাফল্যে নিজেকে দাবিদার করা যায়। আমার এটা খুব ভালো লাগে, আমি অনেক নেই, বুঝছো? আমার কাছে খুব ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় যখন যাই, তখন ভাই আপনি আমার টিচার, আচ্ছা বলো, হ্যাঁ কেমন আছো, আমার জন্য তো জীবনে ভালো করছো না, আর ফ্রিতে খাবারটা দাও। তোমরা তো আমার কিছু ঝামেলা টামেলা হলে তোমার ফ্রিতে সার্ভিস দিয়ে দিও, ঠিক আছে? আর তোমরা আজকে প্রমিস করছো কিন্তু, আজকে অনেকগুলো জিনিস আমরা প্রায় 10-12টা থিওরি করলাম, রাইট? এই থিওরির যে পার্টগুলো আছে প্লিজ মনে রেখো, অ্যান্ড 0 to 1 is the most difficult one, right? সো আমার রিকোয়েস্ট কি থাকবে, 0 to 1 এর ফার্স্ট স্টেপটা যেন তোমরা আজকে নিতে পারো, বিকজ কালকে তুমি এটা 50% জিনিস ভুলে যাবা। And before I go, I would love to tell you one last story, because এই পুরো জিনিসটা বলার ক্ষেত্রে তোমাদেরকে যে আইডিয়াগুলো দিছি, এই আইডিয়াগুলো যখন তোমরা বাস্তবায়ন করতে যাবা, তোমরা বেশ কিছু নেগেটিভিটির শিকার হবা। মানুষজন বলে কি করছে এগুলো, চিল কর, রাইট? সো এই নেগেটিভিটি ডিল করার একটা সুন্দর গল্প আমি পড়েছিলাম, যেটা আমার খুব ভালো লাগছে। ইটস কল্ড দ্য ককরোচ থিওরি। আই মেড আ ভিডিও অন টপ অফ ইট। আমি জানি না তোমরা কেউ দেখছো কিনা, দেখছো? তার মানে ভেরি গুড। কেউ ভালো ভিডিও দেখে না ছেলেবেলায়, কি করে আল্লাহ জানে। সো ইটস কল্ড দ্য ককরোচ থিওরি। একবার এক রেস্টুরেন্টে 2 মহিলা কফি খাচ্ছে। এমন সময় ওই 2 মহিলার টেবিলে একটা তেলাপোকা এসে বসে, আর ওই তেলাপোকা দেখে এক মহিলা চিৎকার করে উঠেছে, তেলাপোকা। আরেক মহিলা এত ভয় পায় যে চেয়ার থেকে পড়ে গেছে। জাস্ট ইমাজিন, 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটা ছোট তেলাপোকাকে দেখে এই চিৎকারটা করে, বেচারা তেলাপোকা কি ভয়টা পাইছিল। ইমাজিন তুমি একটা এলিয়েন ওয়ার্ল্ডে গেছো, তুমি ইউ আর দ্য সাইজ অফ দ্য তেলাপোকা, এলিয়েন গুলো মানুষের সমান, ওরা তোমাকে দেখে বলছে তোমার এই হাতটা কি থাকবে না শুকিয়ে যাবে? শুকিয়ে যাবে, অফ কোর্স। সো তেলাপোকা গট রিয়েলি ফ্রাইটেন্ড, অলরাইট? তেলাপোকা অনেক ভয় পেয়েছিল, আর তেলাপোকাটা উড়ে গেছে। সো পাশের যেহেতু রেস্টুরেন্ট, পাশেই খাবারের থালা নিয়ে একটা ওয়েটার যাচ্ছিল। সো তেলাপোকা যে ভয় পেয়ে ওই ওয়েটারের কাঁধে এসে বসছে, আর মানুষ পায় নাই। তোমরা হিন্দি সিনেমা দেখছো না? হিন্দি সিনেমায় ইন্টেন্স মোমেন্টে 3 বার তাকায়। সো দ্য এন্টায়ার রেস্টুরেন্ট হ্যাঁ 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 করে 3 বার তাকাইছে ওয়েটারের দিকে। এখনই মনে হয় ওয়েটারের খাবারের থালা উড়বে। সাসপেন্স মানে স্লো মোশন, খাবারের থালা উড়বে, ফর্ক এন্ড স্পুন ভাসবে, ডাল ভাত, রাইট? বাট ইন্টারেস্টিংলি এনাফ, রেস্টুরেন্টের ওই ওয়েটার একদম কাম এন্ড কম্পোজড, কিছুই করে না। হাতের খাবারের থালাটা পাশের টেবিলে রাখে, রেখে হাত তুলে কাঁধে নেয়, শু করে। তেলাপোকার রেস্টুরেন্টের বাইরে সবাই তো অবাক,
Batman, Superman, but he's just a waiter man, right? Moral of the story is the same তেলাপোকা। একজন ওই তেলাপোকা দেখে চিৎকার করছে, একজন চেয়ার থেকে পড়ে গেছে, আরেকজন পাত্তাই দেয় রে, হাত তুলছে, কাঁধে নিছে, শুরু করছে। So this is what you should be treating your naysayers. তোমাদেরকে যারা নেগেটিভিটি দেয়, বলে পারবা না, হবে না, কি করো, এগুলা করে কে হয় না হয়, ভক্কর চক্কর ফক্কর চক্কর, তাদেরকে কিসের মতো ট্রিট করবা? কিসের মতো? চলো ট্রাই করে তো, হাত তুলো তো, হাত কাঁধ ছেড়ে দাও, ভেরি গুড। এখন আজকে যখন তোমরা লেট করে বাসায় যাবা, আব্বা আম্মা বলবে এত ফার্স্ট দিন গেছিস লেট করে আসিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তখন আব্বা আম্মারে বলে আম্মু হাত কাঁধ, হাত ধরে তোমার বাইরে দিবে। সো বি মাইন্ডফুল অ্যাবাউট ইট, অলরাইট? বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট ইট। সো বুঝতেই পারতেছো না? তোমরা যদি আমার ভিডিওর নিচে এসে যদি বলো কি ফালতু ভিডিও করছেন, তোমাকে আমি কি বলবো? তেলাপোকা। So that should be your mindset, alright? But only for destructive criticism, not for constructive criticism. Constructive criticism ভালো করে নিবা। আর মানুষের একটা প্যারা তো অনেক আছে, ঝামেলা অনেক আছে। সমুদ্রের জাহাজ যখন পানির উপর ভাসে থাকে না, জাহাজের ভিতরে যখন পানি ঢুকে তখন জাহাজ তো ডুবে যায়। So life is like that ship. আমাদের ভাসবো, আশেপাশে সমস্যা বাধা বিপত্তি থাকবে, we have to float on top of it. কখনো যদি কোনো একটা ফাঁক ফোকর দিয়ে ওই জিনিসটাকে আমরা মনে রাখি, মনের ভিতর ঢুকায় দিই, মাথার ভিতর ঢুকায় দিই, তাহলে আমরা রেগে যাই, চেতে যাই, বিরক্ত হই, আবেগপ্রবণ হই, প্যারা খাই, ডিপ্রেশনে ভুগি, অনেক ঝামেলা হয়, রাইট? আর দিন শেষে ডুবে যাই। So be like that ship, float in the world of struggles. Don't let the struggle get into your head or your mind or your heart. As long as you can do that, you'll end up just fine. Alright? Best wishes, guys, and before I leave, I'd like to thank all the faculty members for spending their 1 hour listening to a 30-year-old kid. Thank you so very much. It's been a pleasure talking in front of you guys. আমি ভাবিনি আপনারা এতক্ষণ থাকবেন। Usually আমি যখন কথা বলি, টিচাররা থাকেন না, চলে যায়। ভিসি স্যার থাকেই না, জীবনও না। Guys, I have time. আমার এখন কাজ আছে, এই কথা বলো তোমার। But I'm so glad যে আপনারা এতক্ষণ ছিলেন, and I'm not sure যে পরে যে অনেক গালি দিবেন কিনা, কারো কথা বলছি কিনা। But I hope I'll be able, আমি এটা বুঝবো যে স্যার কি করে, যে তোমাদের নেক্সট যখন কোনো সেশন হবে ইনশাআল্লাহ আমি আসার চেষ্টা করবো। And before I leave, to all of you, নবীন বরণ যেহেতু আজকে হচ্ছে, you guys should have a special claps. আমার একটা ট্রিবিউট তালি আছে, আমি এটা তোমাদেরকে দিতে চাই, বাইরে যারা আছে তাদের জন্য। তো অফকোর্স ওরা একটু, আমি মাইকটা নিতে পারি? অলরাইট। সো বাইরে যারা আছে তারাও একটু আমাদের সাথে একটু ছোট করে কাজ করবো, দেখি এটা করা যায় কিনা। আমি এখন ভিতরে বাইরে একসাথে ট্রাই করি নাই। এটাকে বলা হয় বৃষ্টি তালি, বুঝতে পারছো? সেটার জন্য তোমাদের সাথে এক হয়ে আমি ইনস্ট্রাকশন দিব, দেখি তোমরা ফলো করতে পারো কিনা। সবার বাম হাত, ডান হাত তুলছো কেন? এটা খাবার খায়, অন্যটা বাবা খাবার এরকম করতেছে, সরি। বাবা তুলছে সবাই, ভেরি গুড। দেখি তো হাতগুলো, ও নাইস। আচ্ছা, এবার ডান হাতের এক আঙ্গুল। এবার আমরা সবাই একসাথে এখানে বৃষ্টি নামাবো। ইন 3, 2, 1। হালকা একটু ঝড়ো বৃষ্টি 2 আঙ্গুল, হালকা ঝড়ো বৃষ্টি 3, একটু ঝড় 4, তোমাদের সবার জন্য 5। Beautiful, guys. You guys are disciplined and obedient. You guys will do just fine. আমার আর কোনো টেনশন নাই। You guys are here in a beautiful place, in a beautiful campus, under the supervision of some amazing teachers. I just wish the best of 4 years for all of you. ভালো থেকো, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ। আমার কোনো বক্তৃতা নাই, শুধু আমি বলবো I learned a lot. আমি নিজেকে সমৃদ্ধ করেছি তার বক্তৃতা থেকে। ধন্যবাদ আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ফজলুল আলম স্যারকে, এবং ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি আয়মান সাদিককে তার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। আমরা কি ইন্সপায়ার্ড হয়েছি?
জানাবেন আমাদের বিশেষ অতিথিকে অত্র ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ফজলুল আলম স্যার। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসাবে আছে একটি টেরাকোটা, যা আমাদের মাননীয় উপাচার্য বিশেষ অতিথির হাতে তুলে দেবেন।